আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আমরা গতদিন এই অধ্যায়ের একটা সামারাইজ করেছিলাম, যেখানে আমরা দেখেছিলাম যে আমাদের কোন টপিকস গুলো রয়েছে যেগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, কোনগুলো সিকিউর জন্য ইম্পর্টেন্ট, এবং কোন টপিকস গুলো থেকে বিগত সালে কোশ্চেন এসেছে বা আসতে পারে। তো চলো আমরা আজকে শুরু করব এই অধ্যায়ের পুঙ্খানুপুঙ্খানুভাবে। আমরা আজকে যে দুইটা টপিকস নিয়ে কথা বলবো, আমরা গতদিন পাঁচটা বিষয় নিয়ে কথা বলেছিলাম বা পাঁচটা মূল টপিকস দেখিয়েছিলাম এই অধ্যায়ের। তো আজকে আমরা এই অধ্যায়ের পাঁচটা টপিকস এর মধ্যে আমরা দুইটা টপিকস নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ আজিজ। তো শুরুতেই হচ্ছে এই অধ্যায়ের যে টপিকস নিয়ে আলোচনা করবো, তার এক নম্বরটা হচ্ছে জীববিজ্ঞানের ধারণা এবং জীববিজ্ঞানের শাখা সমূহ। আমি শুরুতেও বলেছিলাম যে এই অধ্যায়টা জীববিজ্ঞানের ধারণা, এখানে সেরকম কোনো এমসিকিউ নেই, কিন্তু জীববিজ্ঞানের শাখা সমূহ এটা মাস্ট বি এমসিকিউ প্লাস ক এবং খ এর জন্য। আমি কালকে এই কথা বলেছিলাম, এমসিকিউ প্লাস ক এবং খ এর জন্য। এবং এখান থেকে বিগত সালে এমসিকিউ এসেছে। তোমরা যদি বোর্ড কোশ্চেন গুলো দেখো, তাহলে বিগত সালে তোমরা দেখবে যে বরিশাল বোর্ড 24-এ এখান থেকে একটা কোশ্চেন এসেছিল। তারপরে রয়েছে এর পাশাপাশি অন্যান্য বোর্ডস গুলোতে রয়েছে এমসিকিউ এসেছিল 3 থেকে 4টা। আমরা আজকে এইগুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ আজিজ। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জীববিজ্ঞানের ধারণা। আমাদের আজকের প্রথম টপিকটা হচ্ছে জীববিজ্ঞানের ধারণা। জীববিজ্ঞান, বায়োলজি। বায়োলজি, তোমরা যদি বায়োলজি শব্দটাকে তুমি যদি ভেঙে ফেলো বা বায়োলজি শব্দটাকে তুমি যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্লেষণ করতে চাও, তাহলে বায়োলজি শব্দটা মূলত একটা গ্রিক শব্দ। গ্রিক ওয়ার্ডস থেকে বায়োলজি শব্দটা এসেছিল, বা গ্রিক ইয়া থেকে। এই বায়োলজি শব্দটাকে ভেঙলে তুমি দুইটা জিনিস পাবা, একটা হচ্ছে বায়োস প্লাস লোগোস। বায়োলজি শব্দটাকে তুমি যদি ভাঙো, তুমি এখানে দুইটা জিনিস পাবা, একটা হচ্ছে বায়োস, লোগোস। এখানে দুইটা ওয়ার্ড রয়েছে, বায়োস প্লাস কি লোগোস, এই দুইটা মিলে বায়োলজি শব্দটা। তো এই গ্রিক ভাষায় বায়োস শব্দটার অর্থ হচ্ছে জীবন, জীবন, এবং লোগোস শব্দটার অর্থ হচ্ছে জ্ঞান। লোগোস শব্দটার অর্থ হচ্ছে জ্ঞান, বায়োস শব্দটার অর্থ হচ্ছে জীবন, এবং লোগোস শব্দটার অর্থ হচ্ছে জ্ঞান। এখান থেকে তোমার একটা 2015 সালে এখান থেকে একটা এমসিকিউ এসেছিল। মূলত সমগ্র বরিশাল বোর্ডই হবে ইনশাআল্লাহ আজিজ, বরিশাল বোর্ড 2015 সালে এখান থেকে একটা এমসিকিউ এসেছিল এই বায়োলজি শব্দটাতে, যে বায়োস শব্দের অর্থ কি অথবা লোগোস শব্দের অর্থ কি। তাহলে আমরা জেনে নিয়েছি বায়োলজি শব্দটা মূলত একটা গ্রিক শব্দ, দুইটা গ্রিক শব্দের সমন্বয়ে তৈরি। বায়োস অর্থাৎ জীবন এবং লোগোস অর্থাৎ জ্ঞান, এই দুটো শব্দের সমন্বয়ে বায়োলজি শব্দটি এসেছে। এবার আমরা যে বায়োলজি শব্দটাকে আরো তুমি যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে জানতে চাও, অনেকে প্রশ্ন করেছে ভাইয়া বায়োলজি শব্দটার ভিতরে আর কি কি লুকিয়ে আছে বা এর ভিতরে আর কি কি হতে পারে। চলো একবার জেনে নেওয়া যাক। বায়োলজি শব্দটাকে তুমি যদি আরো বিশ্লেষণ করো, এখান থেকে তুমি আরো দুইটা ইয়া পাবা, একটা হচ্ছে বোটানি, আর একটা হচ্ছে জিওলজি। তুমি যদি বায়োলজি শব্দটাকে আরো বিশ্লেষণ করতে চাও, তুমি দুইটা জিনিস পাবে, একটা হচ্ছে বোটানি আর একটা হচ্ছে জিওলজি। চলো এবার এই শব্দগুলোর বিশ্লেষণ করা যাক। বোটানি এই শব্দটার অর্থ হচ্ছে জীববিজ্ঞান, জীববিজ্ঞান। আর জিওলজি কথার অর্থ হচ্ছে প্রাণী বিজ্ঞান। তো বায়োলজি কথা অর্থ হচ্ছে জীববিজ্ঞান, বোটানি কথা অর্থ হচ্ছে জীববিজ্ঞান, আর জুওলজি কথা অর্থ হচ্ছে প্রাণী বিজ্ঞান। জীববিজ্ঞান বলতে জীব, যেখানে উদ্ভিদ নিয়ে আলোচনা করা হয়। উদ্ভিদ আলোচনা। আর জুওলজি কথা হচ্ছে প্রাণী বিজ্ঞান বা প্রাণ নিয়ে আলোচনা করা হয়।
তো শুরু করা যাক। বোটানি, এই জীববিজ্ঞান, এখানে যেখানে উদ্ভিদ আলোচনার বিষয়, আর জুওলজি এটা হচ্ছে প্রাণী আলোচনার বিষয়। এখন আমরা জানবো এই দুইটা ওয়ার্ডস বা জীববিজ্ঞানের জনককে প্লাস প্রাণী বিজ্ঞানের জনককে। তুমি যদি ভালোভাবে আরো বুঝতে চাও সেক্ষেত্রে তোমাকে আমি বলবো যে বোটানি, এইসব বোটানির জনক বলা হয় থিওফ্রাস্টাসকে। বোটানির জনক, তিনি হচ্ছে কি ফাদার অফ বোটানি, বোটানির জনক। বোটানির জনক বলা হয় থিওফ্রাস্টাসকে। আর যদি তুমি জুওলজি বলো, আমি বলবো জুওলজির জনক হচ্ছে অ্যারিস্টটল। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে বায়োলজি শব্দটাকে যদি আমরা এইভাবে বিশ্লেষণ করি তাহলে মূল সামারিজ, এই বিষয়টা আমি আলাদা সামারিজ করব। সেটা হচ্ছে আমরা জীববিজ্ঞানের ধারণা, এখানে তোমাদের জীববিজ্ঞানের ধারণা শুনতে এখানে একটা ক নম্বর কোশ্চেন আসে যে জীববিজ্ঞানের ধারণা বলতে কি বলছো। আমি কোশ্চেনটা তোমাদেরকে লিখে দিচ্ছি। কি বুঝছো? এই এইরকম টাইপের একটা কোশ্চেন আসে, অথবা আর একটা কোশ্চেন আসে যে এটা মূলত খ নম্বরের জন্য। আর একটা কোশ্চেন আসে যে জীববিজ্ঞান কাকে বলে। বিজ্ঞান কি বা কাকে বলে। মূলত এই দুইটা টাইপের কোশ্চেন এখান থেকে আসে। তো আমি জীববিজ্ঞানের যে ধারণাটা আমি তোমাদেরকে আরেকবার সামারাইজ করতে চাই, সেটা হচ্ছে যে জীববিজ্ঞান শব্দটি কোন জায়গা থেকে আছে? বায়োলজি। বায়োলজি কথা হচ্ছে জীববিজ্ঞান। বায়োলজি শব্দটাকে, এটা হচ্ছে গ্রিক শব্দ, এবং এই শব্দটাকে ভাঙলে আমরা দুইটা জিনিস পাবো, একটা হচ্ছে বায়োস প্লাস লোগোস। এই বায়োস এটা হচ্ছে গ্রিক শব্দ, গ্রিক, লোগোস এটাও গ্রিক ওয়ার্ড, এটাও গ্রিক ওয়ার্ডস, এটাও গ্রিক ওয়ার্ডস। বায়োস জীবন, লোগোস জ্ঞান, এই দুইটা শব্দের সমন্বয় কি বায়োলজি। এবার বায়োলজি শব্দটাকে যদি আমরা আরো একটু বিশ্লেষণ করতে চাই, বায়োলজির মধ্যে দুটো সেগমেন্ট রয়েছে, একটা রয়েছে বোটানি আর একটা রয়েছে জুওলজি। বোটানি কথা হচ্ছে জীববিজ্ঞান, আর জুওলজি কথা হচ্ছে প্রাণী বিজ্ঞান। বোটানি যেখানে উদ্ভিদ নিয়ে আলোচনা করা হয়, তোমরা যখন ইন্টারমিডিয়েট লাইফে উঠবা তখন তোমরা এই দুইটা পার্টই পাবা, এটা হচ্ছে প্রথম খণ্ড আর দ্বিতীয় খণ্ড। বোটানি যেখানে কি উদ্ভিদ নিয়ে আলোচনা করা হয়, প্লাস জুওলজি যেখানে হচ্ছে কি প্রাণী বিষয়ক বা প্রাণীদের বিভিন্ন প্রাণী নিয়ে আলোচনা করা হয়, বা প্রাণীদের বিভিন্ন কার্যাবলী, বিভিন্ন বিষয়, প্রাণীরা সাধারণত যখন আচরণ করে, প্রাণীদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, এক্সট্রা এক্সট্রা এছাড়া অনেক বিষয় নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে। প্রাণী, মূলত এটা প্রাণী রিলেটেড আর কি, এটা মনে রাখো। বায়োলজি, বোটানি, বোটানি, এই বোটানির জনক বলা হয় বিজ্ঞানী থিওফ্রাস্টাসকে, এটা মনে রাখতে চাই, রাখতে পারো না থাকলে কোনো সমস্যা নেই। প্লাস জুওলজির জনক বলা হয় থাকে প্রাণী বিজ্ঞান, বা প্রাণী বিজ্ঞানের জনক বলা হয় থাকে বিজ্ঞানী কি অ্যারিস্টটল। আমরা এনাকে চিনি কিন্তু গ্রিক দার্শনিক হিসাবে, তিনি কিন্তু একজন দার্শনিক, কারণ অ্যারিস্টটলের অনেক মতবাদ রয়েছে। তিনি কি গ্রিক দার্শনিক, গ্রিক দার্শনিক অ্যারিস্টটল, তোমরা এনাদের নাম অনেকেই শুনে থাকবা। তিনি প্রথম এই জুওলজি বা এইখান থেকে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছিলেন। তো আমি আশা করবো তোমরা জীববিজ্ঞানের ধারণা সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়ে গেছো। আর আর একটা বিষয় রয়েছে যে তোমরা আরেকটা বিষয় যেখানে আমি এর আগে তোমাদেরকে বলেছিলাম, যেখান থেকে মূলত ক এর জন্য দুইটা কোশ্চেন এসেছিল 2000 সালে, তো অনেক বছর আগে, প্লাস 2015 সালের দিকে বরিশাল বোর্ড এসেছিল। তো সেখানে বলা হচ্ছিল জীববিজ্ঞান বলতে কি বলছো এবং জীববিজ্ঞান কি কাকে বলে। তোমরা এই দুইটা ইয়াতে এখন এই বিষয়গুলো আলোচনার মাধ্যমে তোমরা সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারবে আমি আশা করি। তো আমি আশা করি তোমরা এখানে বুঝতে পেরেছো যে আমি এই যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। এখানে আরেকটা বিষয় অনেকে প্রশ্ন করেছে, ভাইয়া জীববিজ্ঞানের ধারণা বলতে কি বোঝায়? আপনি যে দুইটা বিষয় বললেন যে জীববিজ্ঞান বলতে কি বোঝে প্লাস জীববিজ্ঞান কি বা কাকে বলে, যেটা আমি আগেও বলেছিলাম যে বরিশাল বোর্ডে যে 15 সালে এসেছিল, এবং এর পাশাপাশি জীববিজ্ঞান বলতে কি বোঝো এটা এসেছিল তোমার যশোর বোর্ড 2017 সালে। এই কোশ্চেন হয়েছিল ক এর জন্য, ছিল যে জীববিজ্ঞানের কি বা জীববিজ্ঞানের ধারণা বলতে কি বোঝো। আসো আমরা এই প্রশ্নের উত্তর এবার জানবো। তো আমি শুরুতে বলেছি জীববিজ্ঞান কথার অর্থটা হচ্ছে যেখানে জীব নিয়ে আলোচনা করা হয়, জীব নিয়ে যেখানে আলোচ্য বিষয়, যেখানে বিজ্ঞান জীববিজ্ঞান বা বিজ্ঞানের যে শাখায় জীব নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় থাকে কি জীববিজ্ঞান।
বা যেখানে জীব নিয়ে আলোচনা করা হয়। এবং আর একটা প্রশ্ন রয়েছে এখানে, যে যেটা এসেছিল এর আগে, যে ভাইয়া জীববিজ্ঞানের জনক নিয়ে তোমরা অনেকে এখানে কনফিউশনে পড়েছো যে ভাই আসলে হলে জীববিজ্ঞানের জনকটা কি। আমি আগেই বলেছি যে জীববিজ্ঞান মূলত দুটো ইয়ার সমন্বয়ে তৈরি হয়েছে, দুটো শাখা রয়েছে, যেটা রয়েছে বোটানি প্লাস জিওলজি। বোটানির জনক আমরা বলেছি থিওফ্রাস্টাসকে, এবং জিওলজির জনক বলেছি আমরা অ্যারিস্টটলকে। টোটাল কথার অর্থ দাঁড়াচ্ছে এরকম যে জীববিজ্ঞানের এই শাখাগুলোর যেন একটা শাখাকে একজন জনক রয়েছেন। আমি আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো, আমি তোমাদের একদম ভেঙে বলেছি। আর জীববিজ্ঞান বলতে কি বোঝো বা জীববিজ্ঞানের ধারণা, এখানে আমি বলেছি যে বিজ্ঞানের যে শাখায়, আমি লিখে দিচ্ছি আপনি, তাহলে আমরা এখানে বলবো যে বিজ্ঞানের যে শাখায়, আমার লেখাগুলো সেরকম ভালো না, তোমরা একটু বোঝার চেষ্টা করবা। শাখায় জীব নিয়ে বিজ্ঞানের যে শাখায় জীব নিয়ে আলোচনা করা হয় তাকে জীববিজ্ঞান বলে। বিজ্ঞানের যে শাখায় জীব নিয়ে আলোচনা করা হয় তাকে কি জীববিজ্ঞান বলে। এটাই হচ্ছে জীববিজ্ঞানের ধারণা, বা জীববিজ্ঞান কাকে বলে, জীববিজ্ঞান বলতে কি বোঝো। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এবার আমরা আমাদের দ্বিতীয় নাম্বার পার্টে চলে যাব, সেটা হচ্ছে জীববিজ্ঞানের শাখাসমূহ। জীববিজ্ঞানের শাখাসমূহ, আমি তোমাকে জীববিজ্ঞানের শাখাসমূহ বলতে যে বিষয়গুলো বোঝা সেটা তোমাকে বুঝিয়ে দিচ্ছি। জীববিজ্ঞানের মূলত দুইটা শাখা রয়েছে প্রধানত। একটা হচ্ছে ভৌত জীববিজ্ঞান, প্লাস অপরটি রয়েছে ফলিত জীববিজ্ঞান। একটা হচ্ছে কি ভৌত জীববিজ্ঞান, অপরটি কি ফলিত জীববিজ্ঞান। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে ভাইয়া আপনি যে বললেন ভৌত জীববিজ্ঞান এবং ফলিত জীববিজ্ঞান, এই ভৌত জীববিজ্ঞান বলতে আসলে কি বোঝায় এবং ফলিত জীববিজ্ঞান বলতে আসলে কি বোঝায়। তো আমি এখানে যে কথাটা বলেছিলাম যে ভৌত জীববিজ্ঞান বলতে কি বোঝায় এবং ফলিত জীববিজ্ঞান বলতে কি বোঝায়, আসো এই দুটো কথার বিশ্লেষণ করা যাক। ভৌত জীববিজ্ঞান এই কথার অর্থ হচ্ছে যেখানে জীবের জীবের গঠন ও কাঠামো, জীবের গঠন ও কাঠামো নিয়ে আলোচনা করা হয়। তাকে ভৌত জীববিজ্ঞান বলে, যেখানে জীবের গঠন ও কাঠামো নিয়ে আলোচনা করা হয়। এবং ফলিত জীববিজ্ঞান এই কথার অর্থ হচ্ছে যে প্রায়োগিক বিষয়, জীবন সংশ্লিষ্ট যে প্রায়োগিক বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে যেখানে আলোচনা করা হয়। দেখে রাইট, যে ভৌত জীববিজ্ঞানের কথা হচ্ছে জীবের গঠন ও কাঠামো নিয়ে আলোচনা করা হয়। এখন প্রশ্ন আসছে ভাইয়া গঠন ও কাঠামো বলতে আপনি কি বোঝাচ্ছেন। গঠন ও কাঠামো বলতে আমি বোঝাচ্ছি যেটা কিরকম দেখতে, তার কাঠামোটা কিরকম, তাকে আমরা কিভাবে শনাক্তকরণ করতে পারি, তার কি কি বৈশিষ্ট্য রয়েছে, এগুলো যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় সেটাকে বলা হয় জীবের গঠন ও কাঠামো বিষয়। এটা আলোচনা করা হয় কি ভৌত জীববিজ্ঞান। তাহলে ভৌত জীববিজ্ঞান অর্থ হচ্ছে জীবের গঠন ও কাঠামো নিয়ে আলোচনা করা, সেটা দেখতে কেমন। উদাহরণস্বরূপ তোমাকে যদি আমি বোঝাই, তো
তো সেটা হচ্ছে যে তুমি এখানে বলতে পারো যে ভাইয়া যে একটা মানুষ, চিন্তা করো যে একটা মানুষকে আমরা যখন বিবেচনা করি, বিবেচনা করার বলতে আমরা তখন বলি যে আসলে মানুষটা দেখতে কিরকম, মানুষটাকে দেখতে ফর্সা, মানুষটাকে দেখতে শ্যাম বর্ণের, বা মানুষটাকে দেখতে আহ কালো বর্ণের, এরকম আমরা বিচার করি। এরপর আমরা কি বিচার করি যে মানুষটার গঠন প্রণালী কিরকম। গঠন প্রণালী বলতে তার কি ঠিক মতো আলহামদুলিল্লাহ দুইটা হাত রয়েছে আল্লাহর দেয়া, তার কি গঠন প্রণালী শরীরের মধ্যে কোনো আহ দেখা যাচ্ছে যে কোনো অঙ্গহানি বা এরকম কোনো কিছু ঘটেছে কিনা। এর পাশাপাশি আমরা আরো বিবেচনা করি যে আসলে মানুষটাকে ঠিকমতো তার কথাগুলো বলতে পারে কিনা, কারণ এটা ন্যাচারালি। তো এই বিষয়গুলো নিয়ে যেখানে মানুষের এগুলোকে বলা হয় মানুষের গঠন এবং কাঠামো। যেমন আমরা যে আমাদের শরীরকে বিবেচনা করি, আমাদের শরীরে কি একটা কঙ্কাল রয়েছে, তাই না? তোমরা তো অনেকেই কঙ্কাল দেখেছো। তো এই কঙ্কালটাই হচ্ছে যে মানুষের কাঠামোর বিষয়, যে মানুষের একটা কঙ্কাল রয়েছে, মানুষের যে 6টা হাড় রয়েছে। এভাবে আমরা এই বিষয়গুলো নিয়ে যে শাখায় আলোচনা করা হয় তাকে ভৌত জীববিজ্ঞান, যেখানে গঠন এবং কাঠামো। এবং ফলিত জীববিজ্ঞান যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে প্রায়োগিক দিক। প্রায়োগিক দিক বলতে এখানে কি কি বিষয় রয়েছে, তুমি যদি এটাকে আরো একটু ভালোভাবে বিশ্লেষণ করো, তুমি এখানে দেখতে পারবে যে এখানে জীবের প্রয়োগ, যে শাখাগুলোতে আমরা প্রয়োগ করি, প্রয়োগ বা কাজ করা হয় মানব, মানব বললে কথা বললে আসলে ইয়ে হয়ে যাচ্ছে যে জীবের, জীবের মাঝে। তো বিষয়টা হচ্ছে প্রায়োগিক বিষয়। যেমন প্রায়োগিক বিষয়গুলো কিরকম, প্রায়োগিক বিষয়গুলোর মধ্যে রয়েছে যে আমরা আসলে, যেমন আমি যদি তোমাকে বলি অ্যাপ্লাইড কেমিস্ট্রি, ফার্মেসি, তারপর হচ্ছে তোমার বায়োটেকনোলজি বা জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং, এগুলো কিন্তু সবগুলো প্রায়োগিক বিষয়। যেমন উদ্ভিদের উপর আমরা জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং প্রয়োগ করে থাকি, অ্যাপ্লাইড কেমিস্ট্রি এটাও একটা প্রয়োগিক বিষয়। ফার্মেসি রয়েছে, ফার্মেসিটাকে একটা প্রয়োগিক বিষয়, ঔষধ শিল্প, এই একটা প্রয়োগ করা হয় মানব জীবনে, প্রয়োগিক বিষয়গুলো রয়েছে। সেটাকে বলা হয় থাকে কি ফলিত জীববিজ্ঞান। তাহলে ভৌত জীববিজ্ঞান এবং ফলিত জীববিজ্ঞান সম্পর্কে আমি আশা করি তোমরা মোটামুটি একটা ধারণা পেয়েছো যে ফলিত জীববিজ্ঞান বলতে কি বোঝায়, ভৌত জীববিজ্ঞান বলতে কি বোঝায়। তো চলো চলো শুরু করা যাক আমাদের এই দুইটা শাখার ব্যাপক আলোচনা। তো আমরা শুরুতেই আলোচনা করব ভৌত জীববিজ্ঞান সম্পর্কে। তো আমরা যে বিষয়টা নিয়ে বলতেছিলাম যে ভৌত জীববিজ্ঞান, আমি সেটাই বলেছি ভৌত জীববিজ্ঞান বলতে জীবর মানে গঠন এবং কার্যাবলী বিষয় রিলেটেড যে বিজ্ঞানটা, তাকে বলা হয় ভৌত জীববিজ্ঞান। তো ভৌত জীববিজ্ঞানের ভিতরে এই সকল বিষয় রয়েছে যেগুলো হচ্ছে ভৌত জীববিজ্ঞান অন্তর্গত। তো চলো এবার দেখা যাক প্রত্যেকটা শাখার বিস্তারিত বর্ণনা। তো আমরা মরফোলজি নিয়ে প্রথমে কথা বলেছিলাম। মরফোলজি কথা হচ্ছে দৈহিক গঠন সংক্রান্ত। তুমি যদি মরফোলজি ওয়ার্ডটাকে ভাঙো, একটা হলো মরফোলজি, এই ওয়ার্ডটাকে ভেঙে তুমি দুইটাই ইয়ে পাবা, একটা হলো মরফো এবং লজি। মরফো কথার অর্থ হচ্ছে রূপগত বা গঠনগত, গঠনগত বা রূপগত। লজি মানে তোমরা সকলেই জানো, লজি মানে হচ্ছে তোমার জ্ঞান। তাহলে মরফোলজি কথা হচ্ছে আমরা মরফো প্লাস লজি। মরফো শব্দের অর্থ হচ্ছে রূপগত বা তোমার গঠনগত, আর একটা হচ্ছে জ্ঞান। গঠনগত বলতে এটা কাঠামোগত বোঝাচ্ছে, যে আমরা যে কাঠামো বলতে বুঝি যে একটা প্রাণী বাহির থেকে দেখতে যেরকম, তার দুইটা হাত রয়েছে বা তার দুইটা পা রয়েছে, দুইটা চোখ রয়েছে, বাইরে থেকে গঠন কাঠামোটাকে বোঝানো হয়েছে। মরফোলজির আরো দুটো টার্ম রয়েছে, এটাকে বলা হয় থাকে যে মানে দৈহিক গঠন, মানে মরফোলজির কথা হচ্ছে দৈহিক গঠন মানে আকার আকৃতি। আমি যদি খুব সহজে তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বোঝাই তাহলে সেটা হচ্ছে মানুষের দৈহিক আকার। তুমি যদি বুঝতে পারো মানুষের গঠন প্রণালী কিরকম, মানুষের গঠন প্রণালী হচ্ছে মানুষের দুটো হাত রয়েছে সুন্দর, বুক রয়েছে, চেস্ট রয়েছে, তারপরে হচ্ছে দুটো পা রয়েছে, চোখ রয়েছে, এরকম যে গঠন প্রণালীটা, সেটাকে সেটাতেই যে সংক্রান্ত ইয়াতে আলোচনা করা হয় তাকে মরফোলজি বলা হয় থাকে। মরফোলজিকে আবার দুই ভাগে ভাগ করা হয় থাকে, একটা হচ্ছে এক্সটার্নাল মরফোলজি আর একটা ইন্টারনাল মরফোলজি। একটাকে বলা হয় থাকে এক্সটার্নাল মরফোলজি আর একটা তোমাকে বলা হয় থাকে ইন্টারনাল মরফোলজি। এক্সটার্নাল আর একটা তোমার ইন্টারনাল।
একটাকে বলা থাকে এক্সটার্নাল মরফোলজি, একটা ইন্টারনাল মরফোলজি। এক্সটার্নাল মরফোলজি কথার অর্থ হচ্ছে যে বহি অঙ্গসংস্থান, আর ইন্টারনাল শব্দে মনে রাখবা ইন মানে কথার অর্থ হচ্ছে ভিতরে। ইন মানে কি? ভিতরে। ইন মানে ভিতরে, আর এক্স মানে কি? বাহিরে। তাহলে এটাতে আমরা মনে রাখতে পারি ইন্টারনাল মরফোলজি কথার অর্থ হচ্ছে যে ভিতরে যে অঙ্গসংস্থান বিদ্যা রয়েছে, আর এক্সটার্নাল মরফোলজি কথার অর্থ হচ্ছে যে বাহিরে যে অঙ্গসংস্থান বিদ্যা রয়েছে সেটাকে বোঝানো হয়েছে। তার মানে আমি আশা করতে পারি তোমাদের মরফোলজি যে দৈহিক গঠন সংক্রান্ত যে ইয়াটা রয়েছে সেটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। তো চলো এবার নেক্সট টপিক ইয়াতে শুরু করা যাক। ওকে, আমাদের 2 নম্বর টার্মটা হচ্ছে ট্যাক্সোনমি। আমরা যদি ট্যাক্সোনমি কথাটাকে একটু ভেঙে বিশ্লেষণ করি তাহলে এখানে আমরা কি কি পাবো? ট্যাক্সোনমি, এই ট্যাক্সোনমি শব্দটাকে আমরা ভেঙে দুইটা ইয়া পাবো, একটা হচ্ছে ট্যাক্সা আর একটা হচ্ছে তোমার নমি। ট্যাক্সা কথার অর্থ হচ্ছে তোমার স্তর বা ধাপ। ট্যাক্স বলতে বোঝানো হয়ে থাকে শ্রেণীবিন্যাসের বিভিন্ন স্তর সমূহকেই ট্যাক্স বলা হয়ে থাকে। আর নমি কথার অর্থ হচ্ছে আমরা পরিচয় নেব। একটা ট্যাক্সোনমি এখানে তোমার মূল শব্দটা হচ্ছে ট্যাক্সা এবং নমি সমন্বয়ে গঠিত। এই ট্যাক্সা কথার অর্থ হচ্ছে কি যে তোমার স্তর বা ধাপ, মানে শ্রেণীবিন্যাসের রীতিসমূহ বা শ্রেণীবিন্যাসের ধাপ সমূহ, তাই না? শ্রেণীবিন্যাসের রীতিসমূহ বা শ্রেণীবিন্যাসের ধাপ সমূহ যে যে বিজ্ঞানের মধ্যে আলোচনা করা হয়ে থাকে বা জীববিজ্ঞানের যে শাখায় শ্রেণীবিন্যাসের রীতিসমূহ আলোচনা করা হয়ে থাকে তাকে ট্যাক্সোনমি বলা হয়ে থাকে। আচ্ছা, এখন ট্যাক্সোনমির জনক কে? এখানে একটা প্রশ্ন আসতে পারে, ট্যাক্সোনমি, ফাদার অফ ট্যাক্সোনমি কাকে বলা হয়ে থাকে? ফাদার অফ ট্যাক্সোনমি হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। কি বললাম? ক্যারোলাস লিনিয়াস। মানে কি ফাদার অফ ট্যাক্সোনমি কে ক্যারোলাস লিনিয়াসকে ট্যাক্সোনমির জনক বলা হয়ে থাকে। মানে আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। ট্যাক্সোনমি শব্দটাকে ভাঙলে আমরা কয় শব্দ পাবো? দুইটা, একটা ট্যাক্সা একটা নমি। ট্যাক্সা কথা অর্থ হচ্ছে স্তর বা ধাপ, মানে শ্রেণীবিন্যাসের যে শাখায় তোমার হচ্ছে জীববিজ্ঞানের যে শাখায়, ভৌত জীববিজ্ঞানের যে শাখায় বিভিন্ন শ্রেণীবিন্যাসের স্তর বা ধাপ সমূহ নিয়ে আলোচনা করা হয়ে থাকে তাকে ট্যাক্সোনমি বলা হয়ে থাকে। আর ট্যাক্সোনমির জনক বলা হয় কাকে? ক্যারোলাস লিনিয়াসকে। আমি আশা করি তোমরা এভাবে মনে রাখতে পারবা। তোমরা যদি এই ইংলিশ টার্ম গুলো সুন্দরভাবে মনে রাখতে পারো তাহলে এখান থেকে তোমরা ক নম্বরে কোশ্চেন আসুক বা এমসিকিউ কোশ্চেন আসুক সহজেই মনে রাখতে পারবা। তাহলে আমি আশা করি তোমরা ট্যাক্সোনমি সম্পর্কে একটা মোটামুটি ধারণা পেয়ে গেছো। তাহলে আমাদের 3 নম্বর টার্মটা যেটা রয়েছে সেটা হচ্ছে ফিজিওলজি। চলো ফিজিওলজি সম্পর্কে জানিয়ে নেওয়া যাক। ফিজিওলজি, তুমি যদি ফিজিওলজি শব্দটাকে মনে রাখতে পারো, অনেকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া আমি ফিজিওলজি শব্দটাকে কিভাবে মনে রাখতে পারবো? ফিজিওলজি শব্দটাকে তুমি যদি ভেঙে মনে রাখো, ফিজিওলজি শব্দটাকে ভাঙলে তুমি দুইটা ওয়ার্ডস পাবা, একটা হচ্ছে ফিজিও এবং লজি। ফিজিও তোমার অনেকে শুনেছো যে ফিজিক্যাল বা তোমার হচ্ছে ফিজিক্যাল হ্যাবিট, তারপরে হচ্ছে তোমার ফিজিক্যাল হ্যাবিটেশন, তারপরে হচ্ছে তোমার ফিজিক্যাল ফিটনেস। তোমরা অনেকে শুনেছো এই কথাগুলো। তো ফিজিক্যাল কথার অর্থ হচ্ছে ফিজিও, এই কথা হচ্ছে শারীরিক। শারীরিক ফিজিও এর কথার অর্থ হচ্ছে কি? শারীরিক। আর লজি মানে তোমরা সকলেই জানো, লজির কথার অর্থ হচ্ছে জ্ঞান। শারীরিক বিভিন্ন কি কার্যাবলী, এখানে ফিজিও কথা অর্থ হচ্ছে কি? শারীরিক বিভিন্ন কার্যাবলী। তাহলে এখানে সংজ্ঞাটা আছে তোমরা কিভাবে লিখতে পারবা? সংজ্ঞাটা তোমরা এভাবে লিখবা যে ভৌত জীববিজ্ঞানের যে শাখায় শারীরিক বিভিন্ন কার্যাবলী নিয়ে আলোচনা করা হয় থাকে তাকে ফিজিওলজি বলা থাকে। শারীরিক বিভিন্ন কার্যাবলী বলতে প্রাকৃতিক, শারীরিক তোমরা যদি আরো ভালো করে বুঝতে চাও সেটাকে আমি কি বলবো? প্রাকৃতিক ভাবে, প্রাকৃতিক ভাবে সৃষ্ট কার্যাবলী। প্রাকৃতিক ভাবে সৃষ্ট কার্যাবলীগুলো কি কি রয়েছে চলো এবার দেখে নেওয়া যাক। যেমন শ্বসন, রেচন, সালোক সংশ্লেষণ, এই সকল টার্ম রয়েছে। শ্বসন, রেচন, সালোক সংশ্লেষণ এগুলো কি প্রাকৃতিক ভাবে সৃষ্ট কার্যাবলী, শারীরিক বা প্রাকৃতিক ভাবে। আমি আশা করি তুমি ট্যাক্সন ফিজিওলজির বিষয়টা বুঝতে পেরেছ। তো নেক্সট আমাদের যেটা টপিক রয়েছে সেটা হচ্ছে হিস্টোলজি।
সর্বদাই মনে রাখো মেডিকেল একটা টার্ম রয়েছে যেটাকে বলা হয় থাকে হিস্টোলজি। হিস্টোলজি, হিস্টো 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 এই শব্দটা যেখানে তুমি পাবা হিস্টো, হোয়াট ইজ রিলেটেড হিস্টো। আচ্ছা দেখো এবার হিস্টো, এই হিস্টো যদি তুমি শব্দটাকে যদি ভেঙে ফেলো, যদি ভেঙে ফেলো, আমি প্রত্যেকটা শব্দ তোমাদেরকে ভেঙে ভেঙে পড়াচ্ছি যাতে তোমরা সহজে পরীক্ষায় আসলে এই কোশ্চেনের অ্যান্সার গুলো করতে পারো, বা তোমার যদি ইংলিশ টার্মটাও মনে থাকে তাহলে যদি সহজে এটা কতে আসুক বা খতে আসুক বা এমসিকিউ থেকে তুমি যেন সহজে এই টার্মটা শুনে যেন বুঝতে পারো এটা কোন বিষয় সম্পর্কে বলছে। তো দেখে নেওয়া যাক হিস্টো, হিস্টো প্লাস লজি। এই হিস্টো, হিস্টো কথা হচ্ছে টিস্যু। হিস্টো, হিস্টো কথা হচ্ছে কি টিস্যু। তুমি যখন মেডিকেলে পড়বা, মেডিকেল একটা টার্ম রয়েছে যে ওটাকে বলা থাকে হিস্টোলজিক্যাল ডিপার্টমেন্ট, ইয়া রাইট, হিস্টোলজিক্যাল ডিপার্টমেন্ট, টিস্যু বিদ্যা সংক্রান্ত। টিস্যু যেমন হিস্টো কথা হচ্ছে টিস্যু, লজি মানে জ্ঞান, অর্থাৎ জীববিজ্ঞানের যে শাখায় টিস্যু সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে তাকে হিস্টোলজি বলা হয়ে থাকে। আমরা এখানে দেখেছি তোমার টিস্যু সমূহের গঠন, টিস্যুর কি একটা টিস্যু যখন সৃষ্টি হয়, টিস্যুর সৃষ্টি বা গঠন, বিন্যাস এবং কার্যাবলী। সৃষ্টি, গঠন, বিন্যাস ও কার্যাবলী। এক কথায় টিস্যু রিলেটেড। হিস্টো কথা হচ্ছে টিস্যু, মানে টিস্যু সমূহের গঠন, টিস্যু সমূহের বিন্যাস ও কার্যাবলী নিয়ে যে শাখায় আলোচনা করা হয়ে থাকে তাকে বলা হয়ে থাকে কি হিস্টোলজি। আমি আশা করি তোমরা এই টার্মটাও বুঝতে পেরেছো। তো আমাদের নেক্সট টার্ম রয়েছে যে এমব্রায়ো আছে। এমব্রায়ো কথার অর্থ দেখো, আমরা যদি এমব্রায়ো শব্দটাকে ভেঙে ফেলি তাহলে কি পাবো আমরা? এমব্রায়োলজি। তোমরা যদি এখানে এমব্রায়ো এই শব্দটাকে ভেঙো তাহলে তুমি দুইটা জিনিস পাবে, এমব্রায়ো প্লাস লজি, এই দুটো তুমি টার্ম পাবা। সরি একটু ভুল আছে এখানে, এমব্রায়ো প্লাস লজি পাবা। এই এমব্রায়ো, যেখানে তুমি এমব্রায়ো শব্দটা বুঝতে পারবা, এমব্রায়ো কথার অর্থ হচ্ছে ভ্রূণ। ভ্রূণ, এমব্রায়ো কথার অর্থ হচ্ছে কি ভ্রূণ। তাহলে জীববিজ্ঞানের যে শাখায় ভ্রূণ, জীববিজ্ঞানের যে শাখায় ভ্রূণের সৃষ্টি, তাহলে হচ্ছে ভ্রূণের গঠন, ভ্রূণের বিন্যাস নিয়ে আলোচনা করা হয়ে থাকে তাকে এমব্রায়োলজি বলা হয়ে থাকে। ভ্রূণ, তুমি এমব্রায়োর কথা দিয়ে মনে রাখবো ভ্রূণ, তার মানে ভ্রূণের তিনটা জিনিস রয়েছে, সৃষ্টি, ভ্রূণের সৃষ্টি হবে, তাহলে ভ্রূণের গঠন হবে, ভ্রূণের বিন্যাস হবে। ভ্রূণের সৃষ্টি, ভ্রূণের গঠন, ভ্রূণের বিন্যাস। আমি তোমাদেরকে টার্মগুলো ভেঙে ভেঙে পড়াচ্ছি, কারণ আমরা যখন এরপরে এমসিকিউ সলভ করবো তখন তোমরা বুঝতে পারবা এমসিকিউ কিরকম ভাবে করতে পারে। আমি এই অধ্যায় শেষে তোমাদের এই টপিকসটা শেষে আমি তোমাদেরকে এমসিকিউ করাবো, তখন বুঝতে পারবো যে এমসিকিউ কিরকম আসতে পারে। এমব্রায়োলজি কথা হচ্ছে ভ্রূণ, ভ্রূণের কি সৃষ্টি, ভ্রূণের গঠন, ভ্রূণের বিন্যাস। আমরা যখন টিস্যু পড়েছিলাম তখন আমরা টিস্যু কি পড়েছিলাম, টিস্যুর গঠন পড়েছিলাম, টিস্যুর বিন্যাস পড়েছিলাম, টিস্যুর কার্যাবলী পড়েছিলাম, তিনটা জিনিস। এবং ভ্রূণের সৃষ্টি, এখানে আমরা যখন এমব্রায়োলজি পড়ছি তখন কি ভ্রূণের জননকোষের উৎপত্তি, ভ্রূণের সৃষ্টি, জননকোষ বলতে ভ্রূণ বোঝাচ্ছে আর কি। তারপরে ভ্রূণের গঠন, ভ্রূণের পরিস্ফুটন এবং ভ্রূণের বিকাশ, এই সংক্রান্ত বিষয় নিয়ে এখানে কি আলোচনা করা হচ্ছে। এই টার্মগুলো নিয়ে সেখানে আলোচনা করা হচ্ছে। তাহলে এমব্রায়ো তুমি যদি ভ্রূণ মনে রাখতে পারো তাহলে ভ্রূণের সৃষ্টি, ভ্রূণের গঠন, ভ্রূণের বিকাশ, ভ্রূণের বিন্যাস এবং ভ্রূণের কার্যাবলী, এই সকল বিষয়ে যে বিজ্ঞানের মধ্যে আলোচনা করা হয়ে থাকে তাকে তাকে কি বলা থাকে এমব্রায়োলজি বলা হয়ে থাকে। তো আমরা নেক্সট টার্মে চলে যাই। আমি আশা করি তোমরা এমব্রায়োলজিটা তোমাদের কাছে এখন ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, নেক্সট টার্ম আমাদের রয়েছে সাইটোলজি। সাইটোলজি, আচ্ছা চলো আবার সাইটোলজি শব্দটাকে আমরা ভেঙে ফেলি। সাইটোলজি শব্দটাকে তুমি যদি ভেঙো তাহলে দুইটা শব্দ পাবা, সাইটো প্লাস লজি। এই সাইটো প্লাস লজি। আচ্ছা, তো এই সাইটো শব্দটার অর্থ হচ্ছে সাইট। এই শব্দটি হচ্ছে গ্রিক শব্দ সেল থেকে, সেল। আর তোমরা সকলেই জানো সেল কথার অর্থ হচ্ছে কি কোষ, কোষ। সেল শব্দের অর্থ হচ্ছে কি সেল। এই সাইটো শব্দটা এসেছে কোন শব্দ থেকে? সেল থেকে। সেল শব্দের অর্থ হচ্ছে কোষ। তার মানে তোমরা এখানে বুঝতে পারছো যে সাইটোলজি যে বিষয়টা রয়েছে সেখানে কোষ সংক্রান্ত বিষয় নিয়ে কি আলোচনা করা হবে।
তো দেখো, সেটাই বলছে জীববিজ্ঞানের যে শাখায় কোষের গঠন, কোষের কার্যাবলী ও কোষের বিভাজন, কোষ গঠিত হবে, কোষ কাজ করবে এবং কোষ কিভাবে বিভাজিত হয়, সেটা যে শাখায় আলোচনা করা হয়ে থাকে তাকে কি বলা হয়ে থাকে? সাইটোলজি। সাইটোলজি, সাইটো এবং কি লজি সমন্বয়। এই সাইটোলজি শব্দটি কোন শব্দ থেকে এসেছে? সেল থেকে। সেল, সেল শব্দটি থেকে কি সাইটোলজি শব্দটি এসেছে। এখন তোমাদেরকে প্রশ্ন আসতে পারে, ভাইয়া যে এখন সাইটোলজি, এই সাইটোলজির জনক কে? সাইটোলজি শব্দটির জনক হচ্ছে রবার্ট হুক। রবার্ট হুক, রবার্ট হুক, রবার্ট হুককে সাইটোলজির জনক বলা হয়ে থাকে বা কোষ বিদ্যার জনক বলা হয়ে থাকে, কারণ তিনি প্রথম এই সাইটোলজি, এই সাইটোলজি তোমরা যদি আরো বিস্তারিত জানতে চাও আমি তোমাদেরকে বলতে পারি। যেমন এই রবার্ট হুক কি করেছিলেন, তিনি কিন্তু বিজ্ঞানীদের এটা সম্ভবত কোন একটা বিজ্ঞান কনফারেন্সে তিনি এখানে ইয়ার কাজ করতেন, তোমার হচ্ছে যে পরিষ্কার বা পরিচ্ছন্ন কর্মী ছিলেন, পরিচ্ছন্নতার কাজ করতেন, যে ল্যাবের বিভিন্ন জিনিসপাতি কি দেখে রাখতেন বা পরিষ্কার পরিচ্ছন্ন করতেন। তিনি একবার কি তিনি একটা মানে সম্মেলনের আগে, সেটা সম্ভবত বিজ্ঞান সম্মেলন ছিল, বিভিন্ন বিশ্বের বড় বড় বিজ্ঞানীদের নিয়ে একটা সম্মেলন হয়েছিল, সেই সম্মেলনের আগে তিনি ভাবলেন যে আমি এমন কিছু করতে চাই যে আগামীকাল যে বিজ্ঞানীরা আসবে তাদের সামনে যেন আমি একটা সুন্দর একটা কোনো কিছু প্রেজেন্টেশন বা ইয়ে করতে পারি। তিনি কি করলেন, তখন মাইক্রোস্কোপের সামনে তিনি কাঠের একটা অংশ বা কাঠের একটা ছোট ছিপি যেটাকে বলা হয়েছে আর কি, সেটির একটা টুকরো তিনি যখন মাইক্রোস্কোপের সামনে ধরলেন, তিনি তখন দেখতে পেলেন সেখানে ছোট ছোট প্রকোষ্ঠ রয়েছে। তিনি প্রকোষ্ঠগুলোকে সেল বলা হয়ে থাকে। সেল শব্দটি তুমি যদি আরো বিশ্লেষণ করো, যখন কয়েদিদেরকে রাখা হয় ইয়ের মধ্যে, কয়েদিদেরকে রাখার মধ্যে ছোট ছোট সেলগুলো রয়েছে বা ঘরগুলো রয়েছে, সেগুলোকে সেল বলা হয়ে থাকে। সেইখান থেকে সেল তিনি ব্যবহার করেছিলেন এবং তাকেই বলা হয়ে থাকে কি সাইটোলজির জনক রবার্ট হুককে। এবং আধুনিক, এবং আধুনিক তিনি হচ্ছেন যে সাইটোলজির জনক, এবং অনেকে আধুনিক সাইটোলজির জনক বলা হয়ে থাকে সোয়ানসনকে। সোয়ানসন, তিনি কি আধুনিক কোষবিদ্যার জনক। সোয়ানসন, সোয়ানসন তিনি কি আধুনিক কোষবিদ্যার জনক। চলো, আমি আশা করি তোমরা সাইটোলজি বিষয়টিও বুঝতে পেরেছো। এরপরে যে টার্মটা রয়েছে সেটা হচ্ছে কি জেনেটিক্স। জেনেটিক্স, 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 ইয়েস, হ্যাঁ, জেনেটিক্স। জেনেটিক্স শব্দটার অর্থই, আচ্ছা তুমি যখন জেনেটিক্স শব্দটা বলছো, জেনেটিক্স এই শব্দটাতে দেখো তো, এখানে জেনেটিক্স কথাটাতে একটা জিন শব্দ আছে না? জিন, জিন, জিন শব্দটা আছে না এখানে? জেনেটিক্স, জিন। তার মানে এটাতে মনে রাখবা যে জেনেটিক্স অর্থাৎ বিজ্ঞানের যে শাখায় জিন ও জীবের মধ্যে বংশগতির ধারা, জিন ও জীবের মধ্যে বংশগতির ধারা সম্পর্কিত আলোচনা করা। তোমরা এখন প্রশ্ন করতে পারো, ভাইয়া জিন কি? এখন যদি আমি তোমাদেরকে জিন বোঝাই, তাহলে তোমাকে সংক্ষেপে আমি তোমাদেরকে একটা উত্তরটা দিয়ে দিচ্ছি, ভালো করে মনে রাখবা। তোমাদের সকলে ডিএনএ সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছো বিগত ক্লাস 8-9-এ বা 8-এ 7-8-এ। ডিএনএ সম্পর্কে তোমরা একটা প্রাথমিক ধারণা পেয়েছো, যে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, ডিএনএ। আচ্ছা, ডিএনএ গুলো কোথায় থাকে? ক্রোমোজোমের মধ্যে থাকে। ক্রোমোজোম, ক্রোমোসোম, ক্রোমোসোমের মধ্যে কি থাকে? ডিএনএ থাকে, ডিএনএ থাকে। এরকম একটা দ্বিসূত্র পেঁচানো একটা ডিএনএ থাকে, এরকম ক্রোমোজোম। এই ক্রোমোজোমের মধ্যে কি থাকে? ডিএনএ থাকে। আচ্ছা, এই ডিএনএ এর ভিতরে তোমরা যদি ডিএনএটাকে আরো বিশ্লেষণ করো, ডিএনএ এর ভিতরে তোমরা কি করবে জানো? হিস্টোন প্রোটিন, হিস্টোন প্রোটিন পাবা। আচ্ছা, হিস্টোন প্রোটিনকে তোমরা যে আরো ভাবে বিশ্লেষণ করো, এই হিস্টোন প্রোটিনের ভিতরে তোমরা কি পাবে জানো? জিন। এই জিনগুলো হচ্ছে বংশগতির ধারক ও বাহক বলা হয় থাকে জিনকে। কারণ এখান থেকে বংশানুক্রমে বাবা থেকে সন্তান, সন্তান থেকে তার পুত্র বা পত্নী যেটাকে বলা থাকে, ওইভাবে পর্যায়ক্রমে যে পরিচালিত হয় এই জিনের মাধ্যমে। মানে জিন বিষয় সংক্রান্ত জেনেটিক্স। আচ্ছা, জীববিজ্ঞানের যে শাখায় জিন, জিন ও জীবের মধ্যে বংশগত ধারা নিয়ে আলোচনা করা হয়ে থাকে, তাহলে তাকে কি বলা থাকে? জেনেটিক্স বলা হয়ে থাকে। আমি আশা করবো তোমরা জিন এবং জেনেটিক্স শব্দটি বুঝতে পেরেছো।
আমাদের নেক্সট আমাদের টপিকে চলে যাবো, সেটা হচ্ছে কি ইভোলিউশন বা বিবর্তন বিদ্যা। ইভোলিউশন, ইভোলিউশন ও আরেকটা কথা বলা হয়নি, জেনেটিক্স। জেনেটিক্সের জনক বলা হয় কাকে জানো? গ্রেগর জোহান মেন্ডেলকে। গ্রেগর জোহান মেন্ডেল। গ্রেগর জোহান মেন্ডেলকে কি বলা থাকে? জেনেটিক্স বা জিন বিদ্যার জনক বলা হয়ে থাকে গ্রেগর জোহান মেন্ডেলকে। আমি আশা করি তোমরা এই টার্মটিও বুঝতে পেরেছো। তো আমাদের নেক্সট টার্ম হচ্ছে ইভোলিউশন বা বিবর্তন বিদ্যা। ইভোলিউশন, আচ্ছা, ইভোলিউশন বা বিবর্তন বিদ্যা। বিবর্তন, তোমরা সকলে ইভোলিউশন শব্দটির সঙ্গে আগে থেকে জড়িত, কোনো না কোথাও কোনো না কোনো ইয়াতে তোমরা ইভোলিউশন শব্দটি জেনেছ। বিবর্তন বিদ্যা, এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া বিবর্তন বলতে কোনটা বোঝায়? বিবর্তন বলতে তোমরা অনেকেই গল্পটা শুনোনি যে একজন বিজ্ঞানী বলেছিল যে মানুষ কি পর্যায়ক্রমে বানর থেকে মানে কনভার্ট হতে 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 একটা পর্যায়ে কি মানুষ হয়েছে। ও অনেকে বলছে যে না, গরিলা থেকে মানুষের সঙ্গে মানুষের ক্রোমোজোমের সঙ্গে কিন্তু সব থেকে বেশি মিল সম্পন্ন হচ্ছে গরিলার ক্রোমোজোম। মানুষের কতটি ক্রোমোজোম রয়েছে? 46 টি, বা কত জোড়া বলো তো? 23 জোড়া। এর মধ্যে কত, যে 22 জোড়া হচ্ছে তোমার অটোসোম, অটোসোম, এবং এক জোড়া হচ্ছে কি সেক্স ক্রোমোসোম। ক্রোমোসোম বুঝতে পারছো? 43টি, তারপর আবার 23 জোড়া ভাগ থাকে, 22 জোড়া অটোসোম এবং এক জোড়া সেক্স ক্রোমোসোম। এবং মানুষের সাথে এবং গরিলার মিল সম্পর্কে আমি এই জন্যই বলেছি কারণ মানুষের 46টি এবং গরিলার 48টি। বুঝছো? জাস্ট 2টা কম বেশি। এই জন্য বলা থেকে মানুষের এবং গরিলার অনেক মিল সম্পন্ন। অনেক বিজ্ঞানী বলেছে যে গরিলা কি পর্যায়ক্রমে ধাপে 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 কি হয়েছে, মানুষ হয়েছে। এরকম অনেকে কি অনেক মতবাদ দিয়ে থাকেন। আমি এটাই বলছি যে বিবর্তন বলতে সেটা বোঝাচ্ছে, এবং বিবর্তনের সেটাই বোঝাচ্ছে আসলে যে বিবর্তন পর্যায়ক্রমে পরিবর্তিত হওয়া। যদিও এটার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা বা অ্যাবসলিউটলি কারেক্ট কোনো ইয়া খুঁজে পাওয়া যায়নি বিবর্তনটাতে, যে কিভাবে মানুষ পর্যায়ক্রমে এভাবে পরিবর্তিত হয়। তোমরা যখন ইন্টারমিডিয়েট লাইফ পড়বে তখন আরো বিস্তারিত আলোচনা পাবা। তো তোমরা মনে রাখবে, জাস্ট ইভলিউশন কথা হচ্ছে বিবর্তন বিদ্যা। বিবর্তন, এখানে আর বিবর্তন দেখে যদি আরো ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে পর্যালোচনা করো, তাহলে প্রাণের বিন্যাস, কিভাবে প্রাণ আসলো, প্রাণ আসলো বলতে কিভাবে প্রথমে একটা ব্যাকটেরিয়া, অনেক এটা কিন্তু একটা ধারণা যে বিবর্তন বিদ্যার বা ইভলিউশন অনেক কয়েকটা মতবাদ রয়েছে। তার মধ্যে বিজ্ঞানী চার্লস ডারউইনকে বিবর্তন বিদ্যার জনক বলা হয়ে থাকে, জানো? চার্লস ডারউইনকে, চার্লস ডারউইন, ডারউইন, চার্লস ডারউইন, হ্যাঁ, চার্লস ডারউইনকে বিবর্তন বিদ্যার জনক বলা হয়ে থাকে। তিনি একটা বই প্রকাশ করেছিলেন। যে প্রাথমিক তিনি চার্লস ডারউইন একটা সুন্দর একটা ঘটনা রয়েছে। আমি যদি তোমাদেরকে ঘটনাটা একটু বিস্তারিত হয়ে বলি তাহলে তোমরা বুঝতে পারবে। চার্লস ডারউইন তিনি একজন মানে বিজ্ঞানী ছিলেন, যিনি একটা শিপে করে প্রায় 5 বছর একটা মানে মহাসমুদ্রের মধ্যে ভ্রমণ করেছিলেন একটা নাবিক দলের সঙ্গে। ভ্রমণ করার পর তিনি বিভিন্ন জায়গায় গিয়েছেন, সেখান থেকে গিয়ে বিভিন্ন পাথর কুড়িয়েছেন, প্রাণের বিভিন্ন বিস্তার সম্পর্কে তিনি গভীর পর্যালোচনা করেছেন। গভীর পর্যালোচনা করার পর তিনি একটা বই লিখেছিলেন যে দ্য অরিজিন ইন দ্য স্পেসিস বাই দ্য মিনস অফ ন্যাচারাল সিলেকশন। একটা বই ছিল, তা তোমরা যখন ইন্টারমিডিয়েট লাইফে উঠবা তখন সেটা আলাদা বুঝতে পারবে। ন্যাচারাল সিলেকশন মানে প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে জীবের সৃষ্টি, বা এরকম একটা তিনি ধারণার বই লিখেছিলেন। পরবর্তীতে দেখা যাচ্ছে যে তার এই বইটা খুবই পাবলিসিটি পেয়েছিল, কিন্তু পরবর্তী বিজ্ঞানী যখন আরো পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্লেষণ করতে শুরু করলেন তখন বললেন যে না, তার বইয়ে বা তার ধারণার সঙ্গে অনেকটা মানে অনেক কিছুই দেখা যাচ্ছে অমিল খুঁজে পাওয়া যায়। যার কারণে কি চার্লস ডারউইনকে, এছাড়া চার্লস ডারউইনকে প্রথম যেহেতু তিনি বিবর্তন শব্দটি করেছিলেন, তাকে কি বলা থাকে? বিবর্তন বিদ্যার জনক বলা থেকে চার্লস ডারউইনকে। বিবর্তন কথা হচ্ছে প্রাণের সঙ্গে বিবর্তন। বিবর্তন মানে তুমি মনে রাখবা যে সেখানে প্রাণ নিয়ে আলোচনা করা হবে থাকে। প্রাণের বিকাশ, কিভাবে প্রাণ সৃষ্টি হলো, কিভাবে তোমার বিবর্তন হলো, বা কিভাবে পর্যায়ক্রমে চেঞ্জ হতে থাকলো, সেরকম বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে। যেমন আমি শুরুতে বলছি প্রাণের বিকাশ,
বিবর্তন এবং ক্রমবিকাশের তথ্য। ক্রমবিকাশের তথ্য বলছে যে পর্যায়ক্রমে যে পরিবর্তনটা হচ্ছে, যেমন মানুষের, যখন তোমরা ওই ছবিটা অনেকেই দেখেছো যে গরিলা থেকে একটা মানুষের দিয়েছে, যে প্রথমে একটা গরিলা ঠিক মতো হাঁটতে পারতেছে না, তারপর আরেকটু মাথাটা উঁচু করে রয়েছে, তারপরে গরিলাটা আরেকটু মাথা উঁচু করে রয়েছে, এরকম একটা পর্যায়ক্রমিক দেওয়া রয়েছে। সেটাই বলছে যে ক্রম বিকাশের তথ্য, যে পর্যায়ক্রমে যে তারা উন্নতির দিকে যাচ্ছে, সেটাই বলছে ক্রম বিকাশের তথ্যসমূহ। যা শাখায় আলোচনা করা থাকে তাকে ইভোলিউশন বলা থাকে। ইভোলিউশন মানে বিবর্তন, মানে প্রাণীর বিকাশের সাথে। এবার ইকোলজি। ইকোলজি শব্দটা তোমরা যে আমরা একটু ভেঙে তোমার একটু বলি, ইকোলজি তোমরা এভাবে মনে রাখবে ইকোলজি শব্দটাকে, ইকোলজি। আচ্ছা, এটা আমি ভেঙে ফেলি, তাহলে তুমি দুইটা পাবা এখানে, ইকো প্লাস লজি। ইকো, ইকো, তোমরা অনেকে ইকো শব্দটি শুনেছো। ইকো শব্দটাকে যদি আরো একটু ভাবে বিশ্লেষণ করো, তোমরা অনেকেই এই শব্দটা শোনোনি। ইকোসিস্টেম, ইকোসিস্টেম শব্দটা তোমরা অনেকে শুনেছো। ইকোসিস্টেম কথা হচ্ছে বাস্তুবিদ্যা। বাস্তুবিদ্যা বলতে কিরকম, আমি তোমাকে বোঝাচ্ছি। যে তোমরা প্রাইমারি খাদক, সেকেন্ডারি খাদক শব্দটা অনেকে শুনেছো, প্রাইমারি খাদক বা সেকেন্ডারি খাদক। যেমন একটা পুকুরের মধ্যে যখন তো আমরা করি যে ক্ষুদ্র ক্ষুদ্র শৈবাল থাকে, শৈবালকে কে খায়? শৈবালকে মনে করো যে খায় তোমার হচ্ছে তোমার জিও প্লাঙ্কটন, জিও প্লাঙ্কটন, জিও প্লাঙ্কটন যখন খায়, জিও প্লাঙ্কটন গুলো যখন সরি, জিও প্লাঙ্কটন বা পানিতে বসবাসকারী ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী, জিও প্লাঙ্কটনকে আবার কে খায়? মনে করো যে তোমার হচ্ছে যে মাছগুলো রয়েছে, যেমন তোমার পুঁটি, তারপরে তোমার হচ্ছে তোমার কই, পুঁটি, কই, সরপুঁটি, এই মাছগুলো রয়েছে, তারা কাকে খায়? জিও প্লাঙ্কটনকে খেয়ে বেঁচে থাকে। আবার এই পুঁটি, সরপুঁটি মাছগুলোকে কে খায়? বোয়াল, রুই, কাতলা, এগুলো কি আবার তাদেরকে খেয়ে বেঁচে থাকে। মানে বোয়াল, রুই, কাতলা এগুলো আবার এগুলোকে আবার কারা খায়? মানুষ, আমরা খাই, তাই না? মানুষ। এটা হচ্ছে পর্যায়ক্রমে চলে থাকে, এটাকে বলা থাকে ইকো সিস্টেম বলা হয় থাকে, যে প্রাইমারি স্তরের খাদক, সেকেন্ডারি স্তরের খাদক বা তার থেকে বড় স্তরের খাদক। ঠিক সেরকম ভাবে তোমরা ইকোসিস্টেম কথাটা শব্দটা শুনেছো। ইকোসিস্টেম মূল হলো যে প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের একটা অন্তঃসম্পর্ক। যেমন যখন ক্ষুদ্র ক্ষুদ্র শৈবাল গুলো রয়েছে, শৈবাল গুলো আবার কোথা থেকে খাদ্য গ্রহণ করে? তারা কি করে? প্রকৃতি থেকে, যেমন সালোক সংশ্লেষণের মাধ্যমে শৈবাল খাদ্য গ্রহণ করছে। সেখান থেকে আবার কারা খাদ্য গ্রহণ করছে? যে জিও প্লাঙ্কটন গুলো, ক্ষুদ্র ক্ষুদ্র ইয়াগুলো রয়েছে, তারা খাদ্য গ্রহণ করছে। তাহলে মূল সিস্টেমটা কোন জায়গা থেকে শুরু হলো? সূর্য থেকে। সূর্য যখন আসতেছে, তারপরে শৈবালরা কি করতেছে? যে পানিতে বসবাস করে, যে ফাইটো প্লাঙ্কটন আমাদেরকে বলা হয় থাকে মূলত আর কি, যে পানিতে শৈবাল, ছত্রাক যারা রয়েছে, তারা কি করে? যে সূর্যের আলো ব্যবহার করে, মূলত শৈবালকে বলা হয় থাকে, যে তারা খাদ্য গ্রহণ করছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে। সেখান থেকে তারা আবার তাদেরকে কে খাচ্ছে? তাদেরকে তোমার আবার জিও প্লাঙ্কটনরা খাচ্ছে। তারপরে তাদেরকে আবার প্রাইমারি স্তর বা পুঁটি, সরপুঁটিরা খাচ্ছে। সেখান থেকে আবার কি বোয়ালরা সরপুঁটিদেরকে খাচ্ছে, বোয়ালদেরকে আবার আমরা খাচ্ছি। এখান থেকে যে পর্যায়ক্রমে সাইকেলটা চলতে থাকে। তাহলে ইকোসিস্টেম মধ্যে প্রাণী মূল শুরু হয়েছিল কিন্তু সূর্যের আলো থেকে বা শৈবাল থেকে। তার মানে এই ইকোসিস্টেম কথাটা মনে রাখবা, যে প্রাকৃতিক পরিবেশ এবং জীবের মধ্যে আন্তঃসম্পর্ক। কারণ দেখো, জীব এবং প্রাকৃতিক পরিবেশ, সূর্য ছাড়া কিন্তু কোনো কিছু তৈরি হতো না। যেমন সূর্য যদি তোমার আলো না দিত, তাহলে কি উদ্ভিদ সালোক সংশ্লেষণ করতে পারতো না। আর যদি সালোক সংশ্লেষণ করতে না পারে, তাহলে আমরাই বা কি খেয়ে বেঁচে থাকতাম। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে প্রাকৃতিক পরিবেশ এবং জীবের আন্তঃসম্পর্ক যারা রয়েছে, সে যে শাখায় আলোচনা করা হয় তাকে বলা থাকে ইকোসিস্টেম। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এন্ডোক্রাইনোলজি প্লাস লজি, এই এন্ডোক্রাইনোলজি পরের আমাদের টপিকসটা রয়েছে। আমি একটু ভেঙে তোমাদেরকে বলি। এন্ডোক্রাইনোলজি, আমি যদি তোমাদেরকে টার্মটা ভেঙে দিই, তাহলে তোমরা এখানে দুইটা টার্ম জানতে পারবা। এন্ডোক্রাইনো প্লাস কি লজি। এই এন্ডোক্রাইনো এই কথাটার অর্থই হচ্ছে হরমোন। এন্ডোক্রাইনো কথার অর্থ হচ্ছে কি?
হরমোন। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া হরমোন আবার কোন জায়গা থেকে তৈরি হয়? আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আমাদের অগ্ন্যাশয় নামে একটা টার্ম তোমরা জানতে পারবে। অগ্ন্যাশয়, এই অগ্ন্যাশয়ের ভিতরে অগ্ন্যাশয়ের ভিতরে সেখান থেকে দুই ধরনের নালিকা রয়েছে। একটা হচ্ছে সনাল গ্রন্থি, একটা হচ্ছে তোমার কি অনাল গ্রন্থি। একটা কি হচ্ছে সনাল গ্রন্থি আর একটা তোমাকে বলছে অনাল গ্রন্থি। এখান থেকে এক জায়গা থেকে হরমোন এবং এক জায়গা থেকে কি নিঃসৃত হয়? এনজাইম নিঃসৃত হয়। হরমোনটা মূলত তৈরি হয় কি থেকে অগ্ন্যাশয় থেকে, এবং হরমোন বিভিন্ন কাজ রয়েছে। যেমন তুমি যদি ভালো করে বিশ্লেষণ করে দেখো, মানুষের দেহে কিন্তু চলতে গেলে অনেক হরমোনের প্রয়োজন। তখন আমরা যে গ্লুকোজ খাচ্ছি বা আমরা যে খাবার খাচ্ছি সেটা গ্লুকোজে কনভার্ট হয়ে আবার শরীরের মধ্যে কি গ্লাইকোজেন রূপান্তরিত হচ্ছে। সেখানে কে কাজ করতেছে? সেখানে তোমার মনে করছে ইনসুলিন নামে একটা হরমোন কাজ করছে। আবার তোমরা যখন দেখছিলাম যে তোমরা যখন উচ্চ ক্লাসে পড়বা তখন বিষয়গুলো নিয়ে আরো বুঝতে পারবা। তোমরা শুধু জাস্ট মনে রাখো অ্যান্ড্রোকাইনের কথা হচ্ছে হরমোন, আর লজি মানে তো জ্ঞান, তোমরা সকলে জানো। তার মানে যেখানে হরমোন এর কার্যকারিতা নিয়ে বিষয় নিয়ে আলোচনা করা হয় থাকে বিজ্ঞানের যে শাখায়, তাকে অ্যান্ড্রোকাইনোলজি বলে। আমি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবং আমাদের আজকে লাস্ট টপিক হচ্ছে, আর এই ভৌত জীববিজ্ঞানের সব থেকে টপিক, শেষ টপিকটা হচ্ছে বায়োজিওগ্রাফি। চলো এবার এটা সম্পর্কে জেনে নেব। বায়োজিওগ্রাফি, বায়োজিওগ্রাফি। আচ্ছা, তুমি এই বায়োজিওগ্রাফি কথাটাকে তুমি যদি ভেঙে ভেঙে আমরা যদি বলি, বায়ো কথা অর্থ হচ্ছে জীবন, জীব, জিও, জিও মানে কি ভূগোল না? ভূগোল বা ভূমি, বোঝায় আর কি জিওগ্রাফি বা জিওগ্রাফিক্যাল। তুমি অনেক দেখেছো জিওগ্রাফি। এই জিওগ্রাফি কথার অর্থ হচ্ছে কি ভূগোল বা জীব ভূগোল। তার মানে এই তুমি যদি টোটাল টার্মটাকে একটা মানে রিলেট করে দাও, তার মানে কি জীব ভূগোল বা জীব ভূগোল বলতে জীবের ভূমি বা যেখানে যে বাস করছে বা কতটা এলাকা নিয়ে বাস করছে। আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে বলছি, তোমরা আরো সুন্দরভাবে বুঝতে পারবে। যেমন মনে করছে বাঘ, টাইগার। আচ্ছা, বাঘ কি সব জায়গায় থাকে? না, সব জায়গায় থাকে না। যেমন বাঘ তুমি লোকালয়ে পাবা না। বাঘ কোথায় থাকে? জঙ্গলের মধ্যে থাকে। সেই জঙ্গলটাই হচ্ছে তার কি একটা আবাসস্থল, বা তার জঙ্গলের যে সার্কেলটা রয়েছে। যেমন সুন্দরবনে বাঘ রয়েছে, সুন্দরবনে যে বাঘটা রয়েছে, সেই বাঘগুলো রয়েছে, সে বাঘগুলো কি সুন্দরবনের ভিতরে কি আবদ্ধ, ওই জায়গার মধ্যে তারা সীমাবদ্ধ না। ঠিক সেটাই বলছে যে জীবের ভৌগোলিক সীমারেখা ও বিস্তৃতি নিয়ে আলোচনা করা হয়ে থাকে। মানে জীব যেখানে বাস করছে, যেমন আমরা মানুষরা লোকালয়ে বাস করছি, আমাদের প্রত্যেকেই একটা বাসা রয়েছে বা আবাসস্থল রয়েছে। তো সেরকম ভাবে আমরা নিজের একটা ভৌগোলিক সীমার মধ্যে বাস করছি। ঠিক সেরকম ভাবে জীবের প্রত্যেকটা ভৌগোলিক সীমারেখা এবং বিস্তৃতি নিয়ে যেখানে আলোচনা করা হয়ে থাকে, সেই বিদ্যাটাকে হলো বায়োজিওগ্রাফি বলা হয়ে থাকে। আমি আশা করি তোমরা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছো। যদি তোমরা কেউ বুঝতে না পেরে থাকো, তাহলে আমাদেরকে কমেন্টসে জানিয়ে দিবা, আমরা তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো চলো এবার আমরা কয়েকটা এমসিকিউ কোশ্চেন সলভ করা যাক। তো প্রথম যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে তোমার নিচের কোনটি সঠিক? এটা হচ্ছে 2020 সালে। কীটতত্ত্ব নিয়ে কোথায় আলোচনা করা হয়? পরজীববিদ্যা, অণুজীববিদ্যা থেকে কৃমি, হিস্টোলজি থেকে কোষ, শারীরবিদ্যা থেকে রেচন। এখন তোমরা বলতো কোনটা অ্যান্সার হবে? হ্যাঁ, তোমরা সকলে বুঝতে পারছো যে শারীরবিদ্যা থেকে রেচন। কারণ আমরা হিস্টোলজি কথার অর্থ হচ্ছে কি, আমি এখানে অন্যান্যগুলো কেন অ্যান্সার নয় সেটা ব্যাখ্যা তোমাকে দিচ্ছি। হিস্টোলজি কথাটা আমরা কি জেনেছিলাম যে হিস্টোলজি টিস্যু সমূহের বিন্যাস, তবে এখানে কোষ হবে না। যেখানে টিস্যু থাকতো তার একটা অ্যান্সার হতো। অণুজীববিদ্যা, অণুজীববিদ্যা মাইক্রোবায়োলজি থেকে কৃমি, না এটা অ্যাপ্রোপ্রিয়েট নয়। কীটতত্ত্ব নিয়ে পরজীবী, না এটা অ্যাপ্রোপ্রিয়েট নয়। কীটতত্ত্ব থেকে যদি কৃমি বলতো তাহলে এটা রাইট হতো। কিন্তু পরজীববিদ্যা বা অণুজীববিদ্যা এইটা হচ্ছে এরকম, এটা এক্সচেঞ্জ করে দিয়েছে আর কি। আমি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমি আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে 2 নম্বরের কোশ্চেনটা বলছে কোষের গঠন ও কার্যাবলী নিয়ে কোথায় আলোচনা করা হয়। আচ্ছা, তোমরা বলতো কোষের গঠন নিয়ে কোথায় আলোচনা করা হয়? অবভিয়াসলি তোমরা শারীরবিদ্যা বলো, শারীরবিদ্যার মধ্যে শারীরবৃত্তীয় বিভিন্ন কার্যাবলী যেমন শ্বসন, রেচন, সালোকসংশ্লেষণ আমরা এখান থেকে জেনেছি। শ্বসন, রেচন, সালোকসংশ্লেষণ নিয়ে এখানে আলোচনা করা হয়ে থাকে। তো এটা অবভিয়াসলি এটা নট অ্যান্সার। হিস্টোলজি সম্পর্কে টিস্যু নিয়ে আলোচনা করা হয়, তো এটা অ্যান্সার হবে না। সাইটোলজি পর দেখছি, মরফোলজি অঙ্গ সংস্থান বিদ্যা, এটা অ্যান্সার নয়। অ্যান্সার ইজ এটা। জীব এবং অঙ্গ প্রত্যঙ্গের জৈবিক রাসায়নিক কার্যাবলী নিয়ে কথা আলোচনা করা। জৈব রাসায়নিক কার্যাবলী বলতে শ্বসন, রেচন এবং সালোকসংশ্লেষণ বোঝানো হচ্ছে। এটা তোমার হচ্ছে যে তুমি আসলে জানো হিস্টোলজি যে টিস্যু, ফিজিওলজি বা শারীরবিদ্যা এটা হতে পারে। মরফোলজি অঙ্গ সংস্থান বিদ্যা, সাইটোলজি কোষ সংক্রান্ত বিদ্যা। আমরা এটা নয়, রাইট অ্যান্সার ইজ ফিজিওলজি। তো আমরা আর এরকম আরো অনেক কিছু কোশ্চেন রয়েছে, যেমন সালোকসংশ্লেষণ, রেচন এবং
শারীরবৃত্তীয় কার্যাবলী নিয়ে কথা আলোচনা করা হয়, ময়মনসিংহ বোর্ড 2022 এসেছিল, এবং হরমোন নিয়ে কথা আলোচনা করা হয় যশোর বোর্ড 2023 এসেছিল, এবং জীব এবং ভৌগোলিক সীমারেখা নিয়ে কথা আলোচনা করা হয়, এবং প্রাকৃতিক পরিবেশের জীবের অন্তঃসম্পর্ক এটা নিয়ে কথা আলোচনা করা হয় রাজশাহী বোর্ড 2023 এসেছিল। তোমরা এখানে যেগুলো পড়বা আমি তোমাদেরকে এই জন্য এটা মার্ক করে দিয়েছি, যাতে তোমরা সুন্দর করে প্রত্যেকটা লাইন, এখানে কিন্তু প্রত্যেকটা যেভাবে ওয়ার্ডস গুলো করে দিয়েছি, তোমাদেরকে প্রত্যেকটা বিষয় এভাবে কিন্তু ভেঙে ভেঙে পড়তে হবে। কারণ তোমাদেরকে কোশ্চেন দিয়ে দেবে যে ভ্রূণের সৃষ্টি কোথা থেকে হয়েছে, তোমাদেরকে কোশ্চেন দিতে পারে যে জীবের গঠন এবং কার্য, জীবের গঠন নিয়ে, কোষের গঠন নিয়ে কোথায় আলোচনা করা হয় থাকে, কোষের বিভাজন নিয়ে কোথায় আলোচনা করা হয় থাকে। যেমন তোমরা দেখেছো প্রাণীর বিকাশ সব থেকে ফেমাস কোশ্চেন হচ্ছে এইটা, যে এখানে বিকাশের কোশ্চেন রেখেছিল যে প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের আন্তঃ সম্পর্ক নিয়ে কথা আলোচনা করা হয়ে থাকে। এই বিষয়গুলো তোমাদেরকে ভালো করে বুঝতে হবে, যেমন হরমোন বিদ্যা। এই জন্য তোমরা যখন বইটা পড়বা, বইটা একটু ভালো করে মার্ক করে করে পড়বা। আমি বইয়ের মোটামুটি বিষয়গুলো এখানে তুলে ধরার চেষ্টা করেছি, আমি আশা করি তোমরা এখান থেকে বুঝতে পেরেছো। বেশ কয়েকটা বোর্ড কোশ্চেন আমরা সলভ করেছি। আমি আশা করবো তোমরা এই ভৌত জীব বিজ্ঞানের এই টপিকসটুকু সুন্দরভাবে বুঝতে পেরেছো।